নদীর উচ্চ গতিতে ভূমিরূপগুলো পড়ানো হয়ে গেছিল, তাই তো? আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। আজকে তুই ছাড় পেয়ে গেলি বুঝাচ্ছি বলে, পরের দিনে কিন্তু তোকে প্রথমে পড়া ধরবো। জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, এগুলো সব হয়ে গেছে। এবারে মধ্যগতি বা সমভূমি প্রবাহ, সেখানে কি আমরা দেখেছি যে নদী এরকম একটা পার্বত্য অঞ্চল অতিক্রম করে যখন আসছে এই ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে আসছে। এবারে থেকে যখন নদী আস্তে আস্তে সমভূমিতে আসছে, নদীর উচ্চ গতিতে মূল কাজ কি? ক্ষয়। প্রধান কাজ বা মূল কাজ হচ্ছে উচ্চ গতিতে ক্ষয়, মধ্য গতিতে মূল কাজ বহন। প্রত্যেকটা গতিতে প্রত্যেকটা কাজ অল্প স্বল্প হয়, তবে উচ্চ গতিতে ক্ষয়টা বেশি, আর নিম্ন গতিতে কোনটা বেশি? সঞ্চয়টা বেশি। এই তো এরা সব জানে। এবারে নদী যখন তার পার্বত্য প্রবাহ ওই সরু ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে আসছিল, আসতে গিয়ে সমভূমিতে, ধর আমাদের এখানে সুন্দর নাদারিয়া কি সমতল ভূমি, নদী অনেকটা জায়গা পেয়েছে। নদী কি হবে? এইরকম করে আস্তে আস্তে তার উপত্যকাটাকে চওড়া করে দিবে। এবারে নদীর এইটুকুর মধ্যে যতটুকু জল ছিল, এইটা যখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন এমন কিছু জায়গা থাকবে যে অংশটায় জলটা তো ভাগ হয়ে গেল এতটা, এটা সরু অংশের মধ্য দিয়ে আমি দেখালাম কি এখানে দুটো পাহাড়ের খাতের মধ্যে দিয়ে আসছিল সমভূমি প্রবাহে, এসে যখন সে অনেকটা করে কাটতে পারছে, কেন না এখানে পাহাড়ি অঞ্চলের মতো খাড়া ঢাল বা কোটায়, তখন কি হয়, এই যে মুখটা ফানেলের মতো হয়ে গেল, পলল শঙ্কু বা পলল পাখা। কেন পলল শঙ্কু বা পলল পাখা? না নদী উচ্চ গতিতে যা ক্ষয় করে এনেছিল, সেই ক্ষয়জাত পদার্থগুলো এইখানটায় বেশ খানিকটা প্রথমেই জমা করে দেয়, এরপরে আবার কাজ করতে শুরু করবে। এবং এইখানটা যদি আমরা দেখি এতটা চওড়া, তখন যে ভূমিরূপটা গঠন করছে, তাহলে এক নাম্বার ভূমিরূপ কি হলো? প্রথমে যে মুখটা চওড়া হয়ে গেল, গঠন করলো পলল শঙ্কু বা পলল পাখা। শঙ্কু কেন না, এইটা যদি দেখি, এই যে বয়ের মতো তিন কোণা ভূমিরূপ, ফানেল দেখেছি যেটাই তেল ঢালা হয়, এরকম তিন কোণা, যার মুখের দিকটা এইটা মানে যেটা সরু অংশ, তাহলে এটার নাম হচ্ছে পলল শঙ্কু বা হাত পাখার মতো বলে এর নাম হচ্ছে পলল পাখা। এবার তো তোদেরকে বললাম নদী উপত্যকা চওড়া হয়ে গেছে, কিছু সে জমা করেছে। এবার উপত্যকা চওড়া, মাঝে মাঝে জলটা কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই, এইগুলো দিয়ে জল আছে। বাকি যেখানটা আমি দেখাচ্ছি যে এরকম আছে, সেটা হচ্ছে চড়া পড়ে গেছে, অনেকটা জায়গা জুড়ে ভাগ হয়ে গেছে, অতটা জল নেই। তাহলে কি হবে? এই জায়গাগুলো চড়া হয়ে যাবে। এবং এই যে চড়া বা বালি জমে যাওয়া, তার মানে উপত্যকাটা হলো কি অগভীর এবং চওড়া উপত্যকা। এটাও কিন্তু একটা ভূমিরূপের নাম, তোরা লিখে নিতে পারিস, চওড়া ও অগভীর নদী উপত্যকা। এবং এই যে অগভীর নদী উপত্যকা হলো, তার মাঝে মাঝে এই যে দ্বীপটা জেগে উঠলো, এই দ্বীপটার নাম কি? নদী চর বা চড়া বা দ্বীপ। এবার তোরা বলবি যে যদি হিমবাহ গলা জল থেকে হয়, ধর গঙ্গা নদী বয়ে আসছে কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, তাহলে তাতেও কি এরকম চড়া দেখা দিবে? তাতেও এরকম চড়া দেখা দিবে। কেন? একটু বন্ধ করতে। কেন বলছি? এই যে গঙ্গা নদী তার উৎপত্তি স্থল থেকে বেরিয়ে সমভূমিতে যখন প্রবেশ করলো, পলল শঙ্কু গঠন করলো, এরপরে চওড়া নদী উপত্যকা গঠন করেছে। ব্রহ্মপুত্র নদী তার একই কাছাকাছি তিব্বতের চেমাইদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই যে তিব্বতের মধ্য দিয়ে গেছে, এখানে যখন আসামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন যে চড়াটা সৃষ্টি করছে, সেই চড়াটার নাম কি? ব্রহ্মপুত্রের মাজুলি চর। মাজুলি চর বিখ্যাত চড়া। তাহলে ব্রহ্মপুত্র কি কোথা থেকে তৈরি হয়েছে? হিমবাহ গলা জল থেকে। তাহলে হিমবাহ গলা জলেও কিন্তু চড়ার সৃষ্টি হয়, কারণ নদী উপত্যকা অনেকটা চওড়া হয়ে গেছে। এবার দেখ এখানেও একটা চড়া,
বিনুনি দেখেছিস? মায়েরা দিদিরা করে এরকম করে একটা চুলের বিনুনি আসে, নদীর জলটা এরকম করে ভেঙে এখানে এসছে, এখানে এসে জুড়েছে, আবার এখানে ভাগ হয়েছে, এই এই যে হয়েছে এরকম মাঝে মাঝে এই চড়া থাকলে এটা কিসের মতো দেখাচ্ছে না? একে বলছে বিনুনি আকৃতির নদী উপত্যকা। আমি প্রত্যেকটা জিজ্ঞেস করবো, বইতে থাকুক আর নাই থাকুক, বাইর থেকে কোশ্চেন হবে। বিনুনি আকৃতির নদী উপত্যকা। এরপরে যে ভূমিরূপ সেটি হচ্ছে নদী বাঁক বা মিয়েন্ডার। নদী বাঁক বা মিয়েন্ডার কাকে বলে? নদী যখন তার প্রবাহ পথে, অর্থাৎ এই যে অগভীর চওড়া প্রবাহ পথে প্রবাহিত হচ্ছে, জল কিন্তু সবসময় সোজা পথে যায়। এদিকে দেখ জলটা গিয়ে এখানটায় কাটছে, এখানে ধাক্কা খেলো, আবার সোজা গিয়ে এখানটায় কাটছে। যে জায়গায় কাটছে এই জায়গায় খাড়া পাড় তৈরি করছে। সুন্দর খালের পাড়টা দেখেছিস? অনেক উঁচু না? এইরকম খাড়া পাড়, সেখান থেকে জলের কাছ পর্যন্ত যেতে হলে অনেকটা নামতে হবে। কিন্তু ঠিক তার উল্টো দিকে এই জায়গায় কি হবে? জল সেভাবে কাটছে না, বালি জমে জমে ঢালু পাড় তৈরি করেছে। এই জায়গাটা হচ্ছে ঢালু, অর্থাৎ পাঁচে ভূমিরূপ হলো খাড়া পাড় ও ঢালু পাড়। এরপরে তোদেরকে যেটা বললাম যে এই যে নদী বাঁকছে, এই বাঁকটা যদি অসম্ভব রকমের বাঁকে, তুরস্কে একটা নদী আছে, সে নদীটার নাম মিয়েন্ড্রস, তাতে এত নদী বাঁক যে সেই নদী বাঁকের সঙ্গে সমতা রেখে যত নদী বাঁক দেখা যায় সেটাকে বলে কি? ভূমিরূপটার নামই হয়ে গেছে মিয়েন্ডার। ছয়ে লিখছি মিয়েন্ডার। বর্ষার থামাটা তোমাদের পড়ার জন্য নয়, কিন্তু একটা আমি নদী বাঁকের উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে দামোদর নদ লেখা আছে, তোমরা পরে ভিডিওতে দেখে নিবে। দেখো এই যে বাঁক নিয়েছে, আমি ঠিক যেরকম ভাবে ছবি এঁকেছি একদম পুরো এসের মতো হয়েছে তো, এইটুকুর মধ্যে দেখ এসের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপরে কি হবে? এই বাঁকটা বাড়তে বাড়তে গুলো হলো সেটা মধ্যগতিতে হয়ে গেল। এই নদী বাঁকটা ক্রমশ বাড়তে বাড়তে আমি যেটা ম্যাপে দেখালাম এই রকমও হয়ে যায়। এতে কি হবে না, একটা সময় নদী এই বাঁকছে, জলটা এই বাঁকছে, এই বাঁকছে, এই করছে, এরকম ভাবে বাঁকতে বাঁকতে সে এত আর বাঁকতে পারে না। এইখানটাকে কেটে যদি এটা কেটে বার করে দেয়, অর্থাৎ জলটা যদি এইভাবে সোজা, জল সবসময় ধর্ম কি সোজা পথে যাওয়া, তখন এই অংশটায় কিছুটা জল রয়ে গেল, কিন্তু এই অংশটা ঠিক এইরকম দেখাচ্ছে না, এইরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে দ্বীপের আকারে অবস্থান করবে। এইখানে একটা যার বাইরের দিকটা উত্তল, এইরকম এইখানে যার বাইরের দিকটা উত্তল, এই যে এইটুকুটা কেটে যাচ্ছে, মানে এইরকম হয়ে অবস্থান করছে। এইটা নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। এর নাম কি? ঘোড়া বা গরুর খুরের মতো দেখতে হয় বলে এর নাম হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিন্তু গঠিত হয় নিম্ন গতিতে। লাস্ট যে ভূমিরূপটির কথা বলবো সেটি হচ্ছে বদ্বীপ। বদ্বীপ কোথায় গঠিত হয়? একদম নদী যখন তার মোহনার মুখে সাগরে গিয়ে পড়বে, তখন নদী উপত্যকা অনেক চওড়া আর খোলা মুখে সাগরে পড়ার জন্য জায়গাটা অনেক হয়ে যাওয়ায় মাঝখানটায় এইরকম ভাবে চড়া পড়ে, যেটা বৃহৎ অর্থাৎ অনেক বড় বয়ের মতো ভূমিরূপ তৈরি করে, যেই বয়ের কোনার অংশ বা মুখের অংশটা উপরের দিকে থাকে এবং যেহেতু চড়া বা বালি দ্বারা পূর্ণ হয়, একে কি বলে? দ্বীপ। এখানে দ্বীপটা কিন্তু বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম এইরকম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। গঙ্গা নদী এভাবে এসে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে পড়েছে বঙ্গোপসাগরে, আর একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এই গঙ্গা পদ্মার বদ্বীপ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ। আর যেটা ব্রহ্মপুত্রের মাজুলি চর বললাম সেটা কিন্তু নদী দ্বীপ, বদ্বীপ নয়, সেটা নদী দ্বীপ বা নদীর মধ্যে অবস্থিত চর বা চড়া।
তাহলে প্রত্যেকটা ভূমিরূপ হয়ে গেল। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? নেই? এখন ছুটি? ঠিক আছে।